ডক্টর স্ট্রেঞ্জ যে ছিল এমন একজন সর্সারার সুপ্রিম যে 4টি ইনফিনিটি স্টোন থাকা থ্যানোসের সাথেও একাই লড়াই করে নিয়েছিল কোন রকম টাইম স্টোনকে ব্যবহার না করেই। এমনকি ডক্টর স্ট্রেঞ্জের উপরেই নির্ভর করে পুরো একটি ইউনিভার্সই টিকে রয়েছে। এর সাথে সে নিজেকেও ধুলোয় পরিবর্তন করে নিয়ে পুরো ইউনিভার্সকেও বাঁচিয়ে নিয়েছিল। এমনকি সে ডার্ক ওয়ার্ল্ডের বুককেও খুব তাড়াতাড়িও পড়ে নিয়ে শিখে গিয়েছিল। ডক্টর স্ট্রেঞ্জ আসলে আমাদের চিন্তা ভাবনার থেকেও খুবই বেশি পাওয়ারফুল। এবং আজকে আমরা যে বিষয়টিকে নিয়ে কথা বলবো সেটির পর আপনারা জানতে পেরে যাবেন যে ডক্টর স্ট্রেঞ্জ আসলে নিজের চিন্তার থেকেও খুবই বেশি পাওয়ারফুল। মার্বেল কমিকের মধ্যে ডক্টর স্ট্রেঞ্জ ওই সমস্ত ক্যারেক্টারদের মধ্যে একজন যে লিভিং ট্রাইব্যুনাল এবং ইটার্নিটির মতো ক্যারেক্টারদের সাথে এমন ভাবে দেখা করে যেমন মনে হয় তারা যেন তার বন্ধু। এমনকি কমিকের মধ্যে অনেকবারই এমন মোমেন্ট এসেছিল যেখানে ডক্টর স্ট্রেঞ্জ খুবই বেশি পাওয়ারফুল ছিল। এমনকি আমরা হোয়াট ইফ সিরিজের মধ্যেও দেখতে পেয়েছিলাম ডক্টর স্ট্রেঞ্জ যদি ভেবে নেয় কোনো কিছুকে করার জন্য তাহলে সমস্ত সুপার হিরোকেই একসাথে আসতে হয় তাকে আটকানোর জন্য। এই জন্যই আজকের এই ভিডিওতে আমরা এমন কিছু ঘটনাকে নিয়ে কথা বলবো যেখান থেকে আপনারা বুঝতে পেরে যাবেন ডক্টর স্ট্রেঞ্জ আসলে কতটা বেশি পাওয়ারফুল। এবং যখন কোথা ম্যাজিকের হয়ে থাকে তখন ডক্টর স্ট্রেঞ্জের থেকে পাওয়ারফুল আর কেউ হয় না। চলুন এবার এই ভিডিওটিকে শুরু করা যাক। সব থেকে প্রথমে আমরা ইস্যুকে জানার চেষ্টা করব স্ট্রেঞ্জ টেলস এর ইস্যু নাম্বার 131 থেকে, যেখানে ডক্টর স্ট্রেঞ্জের কাছে খুবই বড় একটি প্রবলেম এসে যায়। ডোরমামু যদি ফিউচারের মধ্যে কোনো কিছুকে প্ল্যান করে নেয় তাহলে সে ডোরমামুকে কেমন ভাবে আটকাবে। এই প্রবলেমকে সলভ করার জন্য ডক্টর স্ট্রেঞ্জ ইটারনিটি রিলমের মধ্যে এসে যায়। ইটারনিটি ডক্টর স্ট্রেঞ্জকে বলতে থাকে তার কাছে শুধুমাত্র ওই সমস্ত লোকগুলোই এসে থাকে যারা অসীম শক্তিকে খুঁজে থাকে, যার উত্তরে ডক্টর স্ট্রেঞ্জও বলতে থাকে হ্যাঁ তারও খুবই বেশি পাওয়ারের দরকার, অতটা পাওয়ার যেই পাওয়ারের সাহায্যে সে সহজেই ডোরমামুকে হারিয়ে দিতে পারবে। এরপরে ইটারনিটি ডক্টর স্ট্রেঞ্জকে কিছুটা সময় ধরে এনালাইজ করতে থাকে। এরপরে সে ডক্টর স্ট্রেঞ্জকে বলতে থাকে স্ট্রেঞ্জের আসলে আর বেশি পাওয়ারের দরকারই নেই, সে নিজেই আসলে এতটা বেশি পাওয়ারফুল সে নিজের যে কোনো শত্রুকেই অতি সহজেই হারিয়ে দিতেও পারে। এরপরে ইটারনিটি আগে বলতে থাকে তার কাছে অসীম শক্তির সাথে সাথে তার কাছে এমন কিছু রয়েছে যার জন্য সে প্রায় আনডিবেটেবল হয়ে যায়, সেটি হলো তার নলেজ এবং তার কোনো কিছুকে দেখার দিক। কিন্তু এখানে লক্ষ্য করার বিষয় হলো এই যে এই কথাটিকে ইটারনিটি বলছে এবং ওই ইটারনিটি পুরো মাল্টিভার্সকে কন্ট্রোল করতে পারে, যার কাছে আগেও অনেক ধরনের মোর্টাল এবং ইমমর্টাল বিং এসে গিয়েছিল পাওয়ারকে চাওয়ার জন্য, কিন্তু সে ডক্টর স্ট্রেঞ্জকে অ্যানালাইজ করে বলে দিয়েছিল তার কোন রকম পাওয়ারেরই দরকার নেই, কারণ ডক্টর স্ট্রেঞ্জ নিজের নর্মাল ফর্মের মধ্যে এতটা বেশি পাওয়ারফুল হয়ে থাকে যার ফলে সে তার শত্রুদেরকেও হারাতে পারবে। এবং এই উত্তরকেই পেয়ে যাই আমরা ইটারনিটির ওয়ারের মধ্যে, যেখানে আমরা স্ট্রেঞ্জ টেলস এর ইস্যু নাম্বার 146 এর মধ্যে দেখতে পাই ডোরমামু নিজেই ইটারনিটির সাথে লড়াই করার জন্য এসে যায়। কিন্তু যখন ডক্টর স্ট্রেঞ্জ ওই জায়গার মধ্যে পৌঁছে যায় তখনই ডোরমামু এবং ইটারনিটির মধ্যে লড়াই শুরু হয়ে যায় এবং তাদের লড়াই এমন ভাবে চলছিল যেখানে পুরো একটি প্লেন অফ এক্সিস্টেন্স একে অপরের ক্রিয়েশনের সাথেই ধাক্কাকে খাচ্ছিল। ওই ফাইটটি এক প্রকারের অন্য লেভেলের কসমিক লেভেলের মধ্যে হচ্ছিল, যেখানে সমস্ত প্রকার এক্সিস্টেন্স একে অপরের সাথে ধাক্কাকে ভেঙে যাচ্ছিল এবং ওই লেভেলের কসমিক ডিস্ট্রাকশন ডক্টর স্ট্রেঞ্জ ওই জায়গার মধ্যেই দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিল। বন্ধুরা, এটিকে যদি আপনারা ইমপ্রেসিভ না মনে করে থাকেন তাহলে আমি আপনাদেরকে বলে দিই যে এই সময়ের মধ্যে ডক্টর স্ট্রেঞ্জ নিজের সব থেকে দুর্বল ফর্মে ছিল, অর্থাৎ ডক্টর স্ট্রেঞ্জ নিজের দুর্বল ফর্মের মধ্যে এতটা বেশি পাওয়ারকে হোল্ড করে থাকে যার ফলে তার স্পেলগুলো ইউনিভার্স কোলাপসের মধ্যেও তাকে বাঁচিয়ে রাখতে পারে। এখান থেকে আপনারা বুঝতে পারছেন ডক্টর স্ট্রেঞ্জের পাওয়ারকে ইটারনিটির মতো বিং রেকগনাইজ করেছিল। এরপরে জানা যাক একটি লয়ের মধ্যে ডক্টর স্ট্রেঞ্জের পাওয়ার কতটা বেশি পরিমাণে ডিফারেন্স নিয়ে আসে। এই কাহিনীটি ছিল সর্সারার সুপ্রিমের ইস্যু নাম্বার 48 থেকে। আমরা এমসিইউর মধ্যেও অনেকগুলো নামকে শুনেছিলাম, যেমন বুক অফ বাসান্তি, ওয়ান্ড অফ বাটুম, ক্রিমসন বেন্ডান এবং আই অফ আগামোটো। এগুলো হলো এক প্রকারের জাদুর মিস্টিক্যাল আর্ট। যারা আসলে এই সমস্ত মিস্টিক্যাল আর্ট গুলোকে বানিয়েছিল তারা খুবই বেশি পাওয়ারফুল ছিল। এই জন্যই আমরা সর্সারার সুপ্রিমের ইস্যু নাম্বার 48 এর মধ্যে দেখতে পাই বাসান্তি নিজেই ডক্টর স্ট্রেঞ্জকে নিজের কাছে ডেকে নেয়, যেখানে সে ডক্টর স্ট্রেঞ্জকে বলতে থাকে খুব তাড়াতাড়ি ওয়ার অফ 7 হতে চলেছে এবং সাইক্লোপিয়ান নামক লোকেরা ডক্টর স্ট্রেঞ্জকে ওই লয়ের মধ্যে জয়েন হওয়া থেকে বাধা দিবে। ডক্টর স্ট্রেঞ্জ তখন ওই কথাকে বুঝতে পারেনি। এরপরে বাসান্তি তাকে বলতে থাকে এটি এক প্রকারের সিগনিক্যাল পোটেন্ট, যেখানে অনেক প্রকারের অমনিপোটেন্ট বিং একে অপরের সাথে লড়াই করে এবং এখন এই লড়াইয়ের জন্য বাসান্তিকে বেছে নেওয়া হয়েছে এবং তাদের বিরুদ্ধে রয়েছে ট্রিনিটি অফ অ্যাসেস। যেহেতু এই লড়াইয়ের মধ্যে খুবই বেশি পরিমাণে পাওয়ার থাকবে এবং এই লড়াইটি প্রিন্সিপালিটিরও বাইরে চলে যেতে পারে, এই জন্যই বাসান্তি এই লড়াইয়ের মধ্যে ডক্টর স্ট্রেঞ্জকে বেছে নিয়েছে। এবং এখানে ইন্টারেস্টিং ব্যাপার ছিল এই যে বাসান্তি খুব ভালোভাবেই জানতো এই লড়াইটি 5
বছর ধরে চলতে থাকবে। কিন্তু বিশান্তির ডক্টর স্ট্রেঞ্জের উপর ভরসা ছিল যে সে 5000 বছর ধরে এই লড়াইকে লড়তে পারবে। কিন্তু ডক্টর স্ট্রেঞ্জ বিশান্তির এই অফারকেই মানা করে দেয়, যার ফলে বিশান্তি তার উপরেই রেগে যায়। কিন্তু এরপরও ডক্টর স্ট্রেঞ্জ ওই জায়গা থেকে পালিয়ে যায়। এরপরে আমরা ইস্যু নাম্বার 49 এর মধ্যে দেখতে পাই স্ট্রেঞ্জ আবার একটি ইউনিভার্সের মধ্যে পৌঁছে গিয়েছে যেখানে জাদুর কোন রকম প্রেজেন্সি নেই। কিন্তু ডক্টর স্ট্রেঞ্জ ওই জায়গার মধ্যেও স্পেলকে কাস্ট করতে পেরে যায়। কিন্তু এখানে ডক্টর স্ট্রেঞ্জ এটিকে রিয়েলাইজ করতে পেরে যায় যে তাকে ক্যাপচার করার জন্য বড় বড় মিস্টিক্যাল ক্রিয়েচার এখানে আসতে চলেছে, যেমন বাটুম, ইকন এবং সাইটোর্যাক। এরপরে ডক্টর স্ট্রেঞ্জ একের পর এক মিস্টিক্যাল এন্টিটির সাথে লড়াই করতেও শুরু করে দেয়, সেটিকেও ব্যাক টু ব্যাক। এবং সবশেষে ওই জায়গার মধ্যে বিশান্তিও এসে যায়। এরপরে বিশান্তি এবং বাকি সমস্ত কসমিক মিস্ট্রি এন্টিটির মধ্যে কথা কাটাকাটি শুরু হয়ে যায়। তাদের মধ্যে এই জন্যই ঝগড়া লেগে গিয়েছিল কারণ তারা ডক্টর স্ট্রেঞ্জকে নিজেদের কাছে রাখতে চায়। এরপরে ডক্টর স্ট্রেঞ্জ তাদের সবার অফারকেই মানা করে দেয় এবং সে তাদের কাছ থেকেই স্বাধীনতাকে চেয়ে নেয়। এর ফলে বিশান্তি ডক্টর স্ট্রেঞ্জের কাছ থেকে তার সমস্ত পাওয়ারকেই ছিনিয়ে নেয়, কারণ বিশান্তির হিসাবে কোনো ইন্ডিপেন্ডেন্ট এবং ইন্ডিভিজুয়াল মানুষের কাছে যারা কোন রকম কসমিক মিস্টিক্যাল এন্টিটির আন্ডারে নেই তার কাছে এতটা ভয়ঙ্কর ধরনের পাওয়ার থাকাই উচিত নয়। এখান থেকে আপনারা বুঝতে পারছেন ডক্টর স্ট্রেঞ্জ আসলে কতটা বেশি পাওয়ারফুল, কারণ বিশান্তির মতো ওমনিপটেন্ট বিং এটিকে জানে যে কোনো ওয়ারের মধ্যে ডক্টর স্ট্রেঞ্জ যেই সাইডের মধ্যে থাকবে সেই সাইডই ওই লড়াইকে জিতে যাবে। কোনো একটি লড়াইয়ের মধ্যে যদি ওমনিপটেন্ট বিং আপনাকে বেছে নেয় তাহলে আপনার মধ্যে অবশ্যই কোনো না কোনো তো ব্যাপার থাকবেই। বন্ধুরা, এটা তো ছিল মার্বেল কমিকের কাহিনী। এবার জানা যাক মার্বেল সিনেমাটিক ইউনিভার্সের মধ্যে ডক্টর স্ট্রেঞ্জ কতটা পাওয়ারফুল। এই সময়ে এমসিইউর মধ্যে লোকি পুরো মাল্টিভার্সকে পাওয়ার দিচ্ছে, কিন্তু এই কাজটিকে করতে থাকা লোকি প্রথম বিং নয়। ডক্টর স্ট্রেঞ্জের আসলে স্পেল কতটা বেশি পরিমাণে পাওয়ারফুল সে আসলে নিজেই সেটিকে জানে না। এই জন্যই পিটার পার্কার যখন ডক্টর স্ট্রেঞ্জের কাছে পৌঁছে যায় সবার মধ্যে তার আইডেন্টিটিকেই পরিবর্তন করার জন্য, তখনই ডক্টর স্ট্রেঞ্জ রিউন অফ কক্কলকে স্পেল কাস্ট করতে শুরু করে। কিন্তু পিটার পার্কার যখন ওই স্পেল গুলোকে পরিবর্তন করার কথা বলতে থাকে তার বারবার রিকোয়েস্ট করার জন্য, তখন ডক্টর স্ট্রেঞ্জের স্পেলটি পুরোপুরি ভাবে ওভারলোড হয়ে যায় এবং মাল্টিভার্সের মধ্যেও সবকিছু চূর্ণ বিচূর্ণ হতে শুরু হয়ে যায়, যেটিকে কন্ট্রোল করার জন্য ডক্টর স্ট্রেঞ্জ ওই পুরো স্পেলকে স্টোর করে দেয় মাকিনাকি অফ ক্যাডাসের মধ্যে, যার ফলে স্পাইডারম্যান নো ওয়ে হোমের ইভেন্ট ঘটেছিল। এবং যখন শেষে মাল্টিভার্সের মধ্যে ক্র্যাক আসতে শুরু হয়ে যায় তখন ডক্টর স্ট্রেঞ্জ নিজের জাদুকে ব্যবহার করে মাল্টিভার্সের মধ্যে থাকা ক্র্যাককে তো বন্ধ করতে শুরু করে দেয়। কিন্তু এরপরও এখানে খুবই বেশি দেরি হয়ে গিয়েছিল, এই জন্যই মাল্টিভার্সের মধ্যে থেকে খুবই বড় বড় এবং শক্তিশালী বিংও এখানে আসতে শুরু হয়ে যায়। ওই সময়ের মধ্যে ডক্টর স্ট্রেঞ্জ একসাথে অনেকগুলো ইউনিভার্সকে তো ধরে রেখেছিল, এর সাথে সাথে সে মাল্টিভার্সের মধ্যে থাকা ক্র্যাক গুলোকেও ঠিক করে দিচ্ছিল, অর্থাৎ সে স্পেস টাইম এবং ফ্যাব্রিককেও কন্ট্রোল করছিল। এবং এই সমস্ত কাজগুলোকে ডক্টর স্ট্রেঞ্জ একসাথেই করছিল, অর্থাৎ ইউনিভার্সকে হোল্ড করে রাখা, মাল্টিভার্সের মধ্যে থাকা ক্র্যাকগুলোকে আবার ঠিক করা। এখান থেকে আপনারা বুঝতে পারছেন ডক্টর স্ট্রেঞ্জের এই পাওয়ারটি কতটা বেশি পরিমাণে ফিটস প্রদান করে। আমরা স্পাইডারম্যান নো ওয়ে হোমের মধ্যে দেখতে পেয়েছিলাম স্ট্রেঞ্জের পাওয়ার এখন ইউনিভার্সাল লেভেলের থেকেও বেড়ে গিয়েছে, এবং আমরা মাল্টিভার্স অফ ম্যাডনেস এর মধ্যে এটিকে বুঝতে পেরে যাই ডক্টর স্ট্রেঞ্জ এখন টু মাচ পাওয়ারফুল হয়ে গিয়েছে মার্বেল সিনেমাটিক ইউনিভার্সের স্টোরির জন্য। এই জন্যই মাল্টিভার্স অফ ম্যাডনেস এর মধ্যে তার পাওয়ারকে এতটাই কম দেখানো হয়েছে যাতে ডক্টর স্ট্রেঞ্জের স্টোরি আগে যেতে পারে। কারণ স্পাইডারম্যান নো ওয়ে হোম মুভির মধ্যে যে ডক্টর স্ট্রেঞ্জি শুধুমাত্র নিজের হাতকেই ব্যবহার করে মাল্টিভার্সকেও ক্র্যাক হওয়া থেকে বাঁচিয়ে দিচ্ছিল, সে কেমন ভাবে মাল্টিভার্স অফ ম্যাডনেস এর মধ্যে হেরে যেতে পারে। এর সাথে সাথে আপনাদের এটিকেও বলা উচিত নয় যে টাইম স্টোন খুবই পাওয়ারফুল একটি আইটেম ছিল, কিন্তু ডক্টর স্ট্রেঞ্জ এই টাইম স্টোনের থেকেও নিজেকে পাওয়ারফুল বানিয়ে দেয়। টাইম স্টোনকে ব্যবহার করে ডক্টর স্ট্রেঞ্জ 1000বারেরও বেশি ডোরমামুর সাথে লড়াইকে করেছিল, এবং এই ইভেন্টের জন্যই ডক্টর স্ট্রেঞ্জকে সর্সারার সুপ্রিম বানানো হয়, এবং ওই সময় থেকে ডক্টর স্ট্রেঞ্জ আরো বেশি পাওয়ারফুল হতে থাকে। এরপরে ডক্টর স্ট্রেঞ্জ নিজের টাইম স্টোনকে ব্যবহার করে 14 মিলিয়ন পসিবিলিটিকেও দেখে নেয়। এই কাজটিকে এনসেন্ট ওয়ানও করেছিল, যেখানে সে টাইম স্টোনকে ব্যবহার করে নিজের শেষকে দেখে নিয়েছিল। এই জন্যই এখনের সময়ে ডক্টর স্ট্রেঞ্জ হলো এমন একটি বিং যে নিজের ফিউচারকেও আগে থেকে দেখে নিয়েছে। এসব ছাড়াও আপনারা জানেন কি ডক্টর স্ট্রেঞ্জ সমস্ত ধরনের সর্সারার সুপ্রিমদের মধ্যে সে কেন এতটা বেশি পাওয়ারফুল?
এর জন্যই রেসপন্সিবল ডক্টর স্ট্রেঞ্জের মেমোরি। স্ট্রেঞ্জের ফটোগ্রাফিক মেমোরি তাকে সাহায্য করে সমস্ত ধরনের সরসরার বুককে মনে রাখার জন্য, যেখানে ডক্টর স্ট্রেঞ্জ শুধুমাত্র একবারের জন্যই বুক অফ বাসান্তিকে দেখেছিল। এরপরে সে বুঝতে পেরে যায় সে কেমন ভাবে ওয়ান্ডাকে হারাতে পারবে, এবং এখনের সময় ডার্ক হোল্ডের কোন রকম কপি মাল্টিভার্সের মধ্যে এক্সিস্ট করে না, কিন্তু এখনো এই জিনিসটি ডক্টর স্ট্রেঞ্জের মাথার মধ্যে এক্সিস্ট করে, যার ফলে ডক্টর স্ট্রেঞ্জ খুবই বেশি পাওয়ারফুল হয়ে গিয়েছে। এবং এই পাওয়ারের সাহায্যে ডক্টর স্ট্রেঞ্জ মাল্টিভার্সের মধ্যে থাকা ব্ল্যাক প্রিস্টেরও লিডার হতে পারবে। আসতে থাকা ডক্টর স্ট্রেঞ্জের মুভির মধ্যে এতটাই বেশি পাওয়ারফুল হলো ডক্টর স্ট্রেঞ্জ। এখনের সময় আমরা এমসিইউর ফেজ 6 এর মধ্যে ডক্টর স্ট্রেঞ্জকে খুবই বেশি পাওয়ারফুল দেখতে পাবো, এবং এই লেভেলের মধ্যে আমরা ডক্টর স্ট্রেঞ্জ, ডক্টর ডুম এবং লোকির মধ্যে পাওয়ারের ডিফারেন্সিয়ালকে খুঁজে পাবো না। এমনকি মাল্টিভার্সের এই সাগার মধ্যে ডক্টর স্ট্রেঞ্জ সেই সমস্ত ক্যারেক্টারদের মধ্যেও একজন হবে যারা মাল্টিভার্সকে ক্রিয়েট করতে পারবে এবং অতি সহজে সেই মাল্টিভার্সকে ধ্বংসও করতে পারবে। বন্ধুরা, আপনার হিসেবে ডক্টর স্ট্রেঞ্জ কতটা পাওয়ারফুল সেটিকে আপনারা কমেন্ট করে বলতে ভুলবেন না। বন্ধুরা, আজকের এই ভিডিওটি এতটা পর্যন্তই। দেখা হচ্ছে অন্য একটি ভিডিওকে নিয়ে, ততক্ষণের জন্য বাই বাই।